নমস্কার, শুভ সন্ধ্যা। বাঙালি ও কালচারের সকলকে স্বাগত রণজয়ের তরফ থেকে। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। আপনারা জানেন যে আমরা কয়েকদিন ধরে বাংলাদেশে যাবতীয় যা কিছু হচ্ছে আমরা দেখাচ্ছি। শুধু এক্ষুনি নয়, এখন বাংলাদেশে নির্বাচন হয়েছে। একদম নির্বাচনের দিন থেকে আমরা বাংলাদেশের যাবতীয় নির্বাচনের খুঁটিনাটি আমরা দেখিয়েছি। আপনারা দেখেছেন আমাদের বাঙালি ও কালচারে ইউটিউবে, এবং সেই জায়গা থেকে নির্বাচনের আগের কি ছবি, এবারের নির্বাচনে কারা জয়লাভ করতে পারে, কারা এগিয়ে রয়েছে, বাংলাদেশের পলিটিক্যাল ইকুয়েশন কি, এবং আমরা যেটা দেখেছি বছর দেড়েক ধরে চলতে থাকা বাংলাদেশে যে স্টেলমেট কন্ডিশন ছিল, যে অচলাবস্থা ছিল, যেখানে বিধ্বংসী বাংলাদেশ পরিণত হয়েছিল এবং মৌলবাদী দুষ্কৃতকারীদের দখলে চলে গিয়েছিল সম্পূর্ণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে কালচারাল হেরিটেজ, একদম সেখানে ভাঙচুর চালানো হয়েছিল। ছায়ানটে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সেখানে ভাঙচুর চালানো হয়েছে। সংবাদপত্রের দফতরও বাদ যায়নি। রাতের অন্ধকারে, গভীর রাতে সংবাদপত্রের দফতর প্রথম আলোতে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা দেখিয়েছি বাংলাদেশে একের পর এক যেভাবে লিঞ্চিং হয়েছে, গণহত্যা হয়েছে, সেখানকার মাইনরিটি যারা হিন্দুদের মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, এবং সেখানে মেজরিটি যারা তারাও বাদ যায়নি। মুসলিম সম্প্রদায়ের যুবক তারাও মারা গিয়েছে। আমরা সবসময় বাঙালি ও কালচারে যে কথাটা বলে থাকি, যদি কোথাও আগুন জ্বলে বা কেউ বা কোনো সম্প্রদায় সম্মিলিতভাবে যদি জ্বালানোর চেষ্টা করে, সেই আগুনে কিন্তু পুড়ে ছাই হতে হয় যারা আজকে আগুন জ্বালাচ্ছে। হয়তো আগামী সময়ে তারাও কিন্তু আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, এবং এটাই বিষয়। সেই জায়গা থেকে মানুষ যাতে সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্যে থাকে, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, সংহতি যাতে বজায় থাকে গণতন্ত্র অনুযায়ী, এবং সকলে যাতে একটা সুন্দর রাষ্ট্রে বসবাস করবার সুযোগ্য অধিকার পায়, সেটাই হচ্ছে সব থেকে বড় সময়ের দাবি বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে ১.৫ বছর ধরে যেভাবে বাংলাদেশ অচলাবস্থা হয়েছিল, যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশান্তরী হতে হয়েছিল, বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, বলা যেতে পারে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, নিজের মসনদ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর কপ্টারে করে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছে। এবং এই অবস্থায় যখন অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারের যখন প্রধান হলেন নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস, এবং সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষ তারা ভেবেছিল যে হয়তো শান্তি ফিরবে, শান্তির আশা ছিল, কিন্তু সে আশা বাস্তব হয়নি। তারপরেও আমরা দেখেছি বিধ্বংসী বাংলাদেশকে দেখেছি। বাংলাদেশের রাস্তায় প্রচুর বোমা পড়ে রয়েছে, গুলি বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ। দুষ্কৃতকারী মৌলবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই বাংলাদেশ। এবং এই অবস্থায় ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনের আগেই নিষিদ্ধ ঘোষণা করে হয়েছিল তৎকালীন, এর আগে যারা শাসক ছিল আওয়ামী লীগ, তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এবং সেই পরিস্থিতিতে এবারের নির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন ছিল। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও কিন্তু নজরদারি চলছিল বাংলাদেশের এই নির্বাচন নিয়ে, এই নির্বাচন কি হবে। এবং সেই জায়গা থেকে নির্বাচন কিন্তু মোটের উপরে শান্তিপূর্ণ হয়েছে। প্রায় 60% মতো ভোট পড়েছে বাংলাদেশের এবারের নির্বাচনে। শুধুমাত্র বিএনপি, যেহেতু আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা তিনি নিজে বলেছেন যে এবারের এই নির্বাচন তিনি মানেন না, প্রহসনে পরিণত হয়েছে এবারের নির্বাচন। এবং আওয়ামী লীগের যারা কর্মী, যারা সমর্থক, তারা বাড়ি থেকে বেরোননি নির্বাচনে ভোট দিতে, ভোটাধিকার প্রয়োগ করতে, এবং শেখ হাসিনা তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এবং এই অবস্থায় আমরা যে চিত্রটা দেখলাম, যে বাংলাদেশে স্থায়ী সরকার, বিএনপির স্থায়ী সরকার গঠিত হলো। বাংলাদেশের এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হলেন। গতকাল 50 জনের যে তালিকা বেরিয়েছে, প্রধানমন্ত্রী সহ তারেক রহমান সহ 50 জনের মন্ত্রিসভার তালিকা গতকালই বেরিয়েছে। এবং সেই জায়গায় 2008 সালের সেপ্টেম্বরে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। প্রায় 1.5 যুগ পরে দেশে তিনি ফিরলেন, নেতৃত্ব দিয়ে দেশে ফিরলেন বলা যেতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। 20 বছর পর ক্ষমতায় ফিরল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তার 50 জনের মন্ত্রিসভায় মাত্র 3 জন মহিলা সদস্য রয়েছেন। বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এবারের নির্বাচনের পর যখন গতকাল বিকেল 4টের সময় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা শপথ নিচ্ছেন,
সংসদ ভবনের খোলা মাঠেই কিন্তু এবারে শপথের আয়োজন করা হয়েছিল। প্রায় 1200 দেশ বিদেশের প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান তারা আমন্ত্রিত ছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করিয়েছেন তারেক রহমানকে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে 17 জনই নতুন মুখ, প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন 24 জন, এবং এই 24 জনই কিন্তু প্রতিমন্ত্রীর তালিকায় যারা রয়েছেন 24 জনই নতুন মুখ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ভারতবর্ষে থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেহেতু প্রধানমন্ত্রীর শিডিউল অনুষ্ঠান রয়েছে, সেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থাকতে পারেননি, এবং স্পিকার ওম বিড়লা, লোকসভা স্পিকার ওম বিড়লাকে পাঠানো হয়েছিল বাংলাদেশে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রতিনিধি লোকসভা স্পিকার ওম বিড়লা। বিভিন্ন দেশের অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন এবং বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। এবারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মন্ত্রিসভা। বাংলাদেশের মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফরেন মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রক। কেননা আমাদের দেশের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্কের কথা বলা হয়, ইন্দো বাংলা রিলেশনশিপের কথা বলা হয়, ইন্দো বাংলা ট্রিটি, মৈত্রীর কথা বলা হয়, তাহলে অবশ্যই কিন্তু অবিসংবাদিতভাবে যে মন্ত্রকের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর পরে সেটা হচ্ছে বিদেশ মন্ত্রক। এবং এই বিদেশ মন্ত্রকের দায়িত্ব তারেক রহমান কাকে দেবেন সেই বিষয়ে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বা ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক মহলের নজর ছিল এই বিদেশ মন্ত্রকের অধিকারী হবেন কে। খলিলুর রহমান, যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খলিলুর রহমানকে বাংলাদেশের বিদেশ মন্ত্রী নির্বাচিত করলেন তারেক রহমান। এবং বাংলাদেশের ইউনূসের জমানার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই খলিলুর রহমান, তাকেই কিন্তু বিদেশ মন্ত্রী করা হয়েছে। সব থেকে বড় চমক বলা যেতে পারে খলিলুর রহমানকে বিদেশ মন্ত্রী করা। কূটনৈতিক দৌত্যের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে যেটা বাংলাদেশের যে সম্পর্কের সেতু বন্ধনের ক্ষেত্রে যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, তারেক রহমানের মন্ত্রিসভার সচিব করা হয়েছে নাসিমুল গনিকে, যিনি ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব ছিলেন। গনিকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নিষিদ্ধ সংগঠন হিজবুল তাহরিরের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এই নাসিমুল গনি। চর্চা ছিল তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক যিনি সচিব অর্থাৎ হুমায়ুন কবিরকে বিদেশমন্ত্রী করা হবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে মন্ত্রিসভায় না রেখে কেন খলিলুরকে নিয়ে আসা হলো তা নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলেই প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার ওম বিড়লা, এবং স্পিকার তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি, যেই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষে আসবার জন্য তারেক রহমানকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন, সেই চিঠি তুলে দেওয়া হয়েছে। কি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে তারেক রহমানকে? প্রধানমন্ত্রী তিনি লিখছেন, আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে, সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষার মতো ক্ষেত্রে উভয়ের লক্ষ্য পূরণে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা আগ্রহী। দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত এবং বাংলাদেশ পরস্পরের সুস্থায়ী উন্নয়নে বিশেষভাবে ভূমিকা নিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারেক রহমানকে যেভাবে হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, ঠিক তারপরে স্পিকার ওম বিড়লাকে দিয়ে, এবং সেই জায়গা থেকে গ্রাহাম স্মিথের একটি স্টেটমেন্ট মনে পড়ে যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। দুটো জায়গা থেকে, দুটো দেশ থেকে যদি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হাত বাড়িয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। আশা করি তারেক রহমান এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো করবার ব্যাপারে আশা করি তিনি নতুনভাবে উদ্যোগী হবেন
বাংলাদেশের সঙ্গে ফেলে আসার যে সম্পর্ক এবং বেশ কিছুদিন ধরে যেভাবে বাংলাদেশে নৈরাজ্য চলেছে এবং সেখানে ভারত বিরোধী স্লোগান উঠেছে, সেই জায়গা থেকে তারেক রহমান তিনি দায়িত্ব নিয়ে তিনি কি করবেন এখন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক বিশ্ব বলা যেতে পারে। এরই মাঝে যখন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিকারকে পাঠালেন, লোকসভা স্পিকার ওম বিড়লাকে তার হাতে চিঠি দিলেন, আবেদনপত্র দিলেন এবং সেই সময় ভারতবর্ষের তরফে দূত হিসেবে পাঠানো হয়েছে বিরোধী দলনেতার কাছেও, বিরোধী গোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। ঢাকায় গিয়ে বাংলাদেশে নতুন বিরোধী দলনেতা জামায়াতে ইসলামের শীর্ষ নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতবর্ষের প্রতিনিধি। কে করলেন, কাকে পাঠালেন শ্রী মোদী? মোদী পাঠিয়েছেন ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে। বিক্রম মিস্ত্রি মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন যখন তারেক রহমান, ঠিক সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকেই জামায়াতে আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিক্রম মিস্ত্রি এবং এই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। কি বলছে হাই কমিশন? বলছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে আশা প্রকাশ করেছেন শফিকুরকে শুভেচ্ছা জানিয়েছেন মিস্ত্রি, বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথাও জানিয়েছেন। বাংলাদেশের নতুন বিরোধী দলনেতা দুই দেশের সম্পর্কের বন্ধনের কথা তুলে ধরেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বার্তা দিয়েছেন। বোঝাই যাচ্ছে যে একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা, দুপক্ষের সঙ্গেই যে ভারতবর্ষ কূটনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক মসৃণ রাখতে চায়, কোট আনকোট সুসম্পর্ক রাখতে চায় এবং গ্রাহাম স্মিথের ওই কথা মতোই যদি দুটো দেশ পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে আসে, ডেভেলপমেন্ট হয় তাদের উভয়ের যে ট্রানজাকশনে ব্যবসায়ের ক্ষেত্রে, তাহলেই কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে এবং সার্বিকভাবে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সম্ভব। আশা করছি তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী, যিনি প্রথম বাংলাদেশে এসেই 17 বছর পর তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তারপরে আমরা দেখেছি যে সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন এই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি বলেছেন শুধুমাত্র শিক্ষা নয়, শিক্ষার পাশাপাশি কালচারালি ডেভেলপ করা, সাংস্কৃতিকভাবে ডেভেলপ করা, যেটা বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে, পরম্পরার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য অবস্থানেই কিন্তু কালচার বা সংস্কৃতি রয়েছে এবং সেই বিষয়টিকে যে তিনি বিশেষভাবে মান্যতা দিচ্ছেন এবং প্রয়োজনে এই কালচারাল ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্সও তিনি দেবেন, ফিনান্সিয়ালি বেনিফিট দেবেন বলে তারেক রহমান জানিয়েছেন। দেখা যাক আগামী সময় যেটা ঘটেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তার অব্যবহিত পরে, বিশেষত ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের রিলেশনের ক্ষেত্রে আগামী সময় সেটা কোন পথে পা বাড়ায়, নজর থাকবে সকলের। আজকের মতো বাঙালি ও কালচার থেকে বিদায় নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমাদের বাঙালি ও কালচার এই পরিবারের সঙ্গে যুক্ত হননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ চটপট সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনার যে কোনো রকমের মতামত আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। ভালো লাগলে জানান, যদি কোথাও কোনো রকমের অসঙ্গতি মনে হয় নির্দ্বিধায় কিন্তু আমাদেরকে জানাতে পারেন, আমরা সাদরে গ্রহণ করব আপনার মতামত এবং অবশ্যই জানাবো আমাদের কোনো না কোনো প্রতিবেদনে বা লাইভের সময়। সকলে ভালো থাকবেন। আপাতত ভাবে আজকের মতো রণজয়ের তরফ থেকে শুভরাত্রি, নমস্কার।